প্রিয় শিক্ষার্থীগণ, আজ এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ভারতের সংবিধান সংশোধনের প্রক্রিয়া ও গুরুত্ব। সংবিধান সংশোধন ব্যাপারটা কি, সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তাই বা কি, কেন একটি দেশের সংবিধান সংশোধন সময়ে সময়ে হয়ে থাকে, ভারতে আজ পর্যন্ত যে সংবিধান সংশোধনগুলি হয়েছে সেগুলো কেন হয়েছে, কিভাবে হয়েছে, তার গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো কি কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমেই বলবো যে আজকের এই সমগ্র আলোচনাটার উপস্থাপনাটা কিভাবে হবে। ধন্যবাদ। সংবিধান সংশোধন ব্যাপারটা কি, এর একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে, তারপরে থাকবে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, ঠিক কি কারণে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা পড়ে। তার সাথে সাথে আমরা আলোচনা করব ভারতের সংবিধান সংশোধনের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি, একটাই কি পদ্ধতি আছে, নাকি ভারতের সংবিধান সংশোধনের জন্য বিশেষ বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, সেই বিষয়টি আমরা আলোচনা করব। তার সাথে সাথে আমরা আলোচনা করব যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকা কি, এবং সংবিধানের যে তৃতীয় অংশ রয়েছে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলিকে যেহেতু আমরা মৌলিক বলি, তাই মৌলিক অধিকারের সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের যে সম্পর্ক, মৌলিক অধিকার সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকার যে সীমাবদ্ধতা, বা নাকি পার্লামেন্ট সম্পূর্ণভাবে সার্বভৌম সংবিধানের যে কোনো অংশকে সংশোধন করতে পারে, এই সংক্রান্ত যে বিতর্ক বিশেষ করে 70-এর দশকে, 60-এর দশক 70-এর দশক জুড়ে হয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করবে, এবং যেখান থেকে সংবিধানের যে মৌল কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন যেটা এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীগুলো কি কি, এবং সবশেষে আমরা আলোচনা করব যে এই বিষয়ে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোন কোন রেফারেন্স বই আমাদের পড়াশোনা করা দরকার। আমি প্রথমেই আলোচনা করব এইভাবে যে সংবিধান সংশোধন ব্যাপারটা কি। সংবিধান হচ্ছে যে কোনো দেশের রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ নীতি। এই যে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ নীতি, এটা তো কখনো স্ট্যাটিক হতে পারে না, কখনো স্থিতিশীল হতে পারে না। সময়ের সাথে সাথে, পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে, আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো আসছে, তার সাথে সাথে সংবিধানকেও যুগোপযোগী হতে হয়, সংবিধানকেও পরিবর্ধন বা পরিমার্জন করার প্রয়োজন পড়ে। অনেক সময় অনেক বিষয় এরকম আসে যেগুলো হয়তো যখন সংবিধান প্রণেতারা 1950 সালে সংবিধান তৈরি করছেন, বা সংবিধান যখন কার্যকর হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি, যেটাকে আমরা মূল সংবিধান বলি, সেই সময় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে যে বিষয়গুলি চলে এসেছে সেই বিষয় আইন প্রণয়ন করার প্রয়োজন পড়ে। অনেক সময় সংবিধানে অনেক কিছুর সেই সময় হয়তো উল্লেখ নেই, এখন বিভিন্ন উপধারা যোগ করে করে হয়তো সেটাকে যুক্ত করতে হচ্ছে, তো সেই সময় কিন্তু সংবিধান সংশোধনের প্রয়োজন পড়ে। তাই সংবিধান সংশোধন কি না, সংবিধান সংশোধন হচ্ছে সংবিধানের কোনো একটি অংশ, কোনো একটি অনুচ্ছেদ, কোনো একটি ধারা, একে পরিবর্তন করা, পরিবর্ধন করা, বর্জন করা এবং সংশোধন করা। এই সংবিধান সংশোধন মূলত পরিবর্তনশীল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চাহিদার প্রতিফলন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সংবিধান সংশোধন পদ্ধতি রয়েছে, আমরা সেই বিষয়গুলি আলোচনা করব। তার আগে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কোথায়, কেন সংবিধান সংশোধন প্রয়োজন। কেননা মানব সমাজ কিন্তু সবসময় পরিবর্তনশীল, মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে পরিবর্তনের সাথে সাথে সংবিধানকে যুগোপযোগী করার জন্য পরিবর্তনের প্রয়োজন পড়ে, সংশোধনের প্রয়োজন পড়ে। তাই ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় খুব পরিষ্কারভাবে সংবিধান সংশোধনের বিষয়টি উল্লিখিত রয়েছে। সংবিধান সংশোধন মূলত, তাই আমরা এটা বলতেই পারি যে এটা দেশের অগ্রগতি, গণতন্ত্রের সুরক্ষা, জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি গতিশীল এবং আধুনিক রাষ্ট্রের জন্য ভীষণভাবে অপরিহার্য। যেমন 1970-এর দশকে, 60-এর দশকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের খুব একটা চিন্তা ভাবনা করতে হতো না, যেমন নাগরিক সমাজের কিছু বিষয়, বা পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয়, বা এই যে আজকের দিনে যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি বা ডিজিটাল গভর্নেন্সের কথা বলছি, এগুলো হয়তো সেই সময় ছিল না খুব একটা গুরুত্বপূর্ণ, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এগুলোকে অ্যাড্রেস করা কিন্তু
খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে কিন্তু এগুলো মানব জীবনের একটা মুহূর্তের সঙ্গে অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে। তাই সংবিধান সংশোধনের প্রয়োজন আছে, এটা মনে রাখতে হবে। তার মানে আমরা কি পাচ্ছি সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তায়? আমরা কি কি বলতে পারি? নতুন সামাজিক এবং রাজনৈতিক চাহিদা মেটানো, আইনের অনুশাসন এবং গণতন্ত্রকে আরো বেশি শক্তিশালী করা, যেমন মৌলিক অধিকার, নাগরিকদের ভোটাধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক নীতিগুলোকে আরো সুসংহতভাবে যাতে করে মানুষ ভোগ করতে পারে এবং আরো সুসংহতভাবে যাতে করে সেগুলিকে বাস্তবায়িত করা যেতে পারে, তাই সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা আছে। আবার আমি যে কথাগুলো এখনই বললাম, যেমন এই যে প্রযুক্তির উন্নয়ন, ডিজিটাল যুগের সাথে খাপ খাওয়ানো, এগুলো কিন্তু সংবিধান সংশোধনকে বাধ্য করে একটি রাষ্ট্রকে, তার আইন প্রণেতাদের, যে সংবিধানকে যুগোপযোগী করার জন্য সংশোধন করতে হয়, করার প্রয়োজন পড়ে। যেমন আবার বিভিন্ন ক্ষেত্রে সুবিচার পাওয়া, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা, যেমন বিচার বিভাগের ক্ষমতা ও স্বাধীনতা বজায় রাখার জন্য, প্রশাসনিক কাঠামোকে উন্নত করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন পড়ে। অনেক সময় রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন প্রক্রিয়াকে উন্নত করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন পড়ে। যেমন আমরা দেখেছি বিগত শতকের শেষের দিকে দলত্যাগ বিরোধী আইন হয়েছে, মানে অ্যান্টি ডিফেকশন ল, যেটা মূল সংবিধানে হয়তো যে বিষয়ে খুব একটা বেশি কিছু উল্লেখ ছিল না, বা তৎকালীন সময়ে সেটা প্রয়োজনও অনুভূত হয়নি। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে দলত্যাগের রাজনীতি ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে একে অ্যাড্রেস করা বা একে দেখার বিষয়টা কিন্তু প্রয়োজন পড়েছে। তাই কিন্তু সংবিধান সংশোধনের প্রয়োজন পড়েছে। এরকম নানা সময়ে বিভিন্নভাবে সংবিধান সংশোধন হয়েছে। যেমন মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের 21 বছর বয়সে ভোটাধিকার ছিল, পরবর্তীকালে সংবিধান সংশোধন করে সেটা 18 বছর বয়সে নিয়ে আসা হয়েছে। তাই এইরকম বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে সংবিধান সংশোধন করার প্রয়োজন অনুভূত হয়। তাই এটা হচ্ছে একটা অপরিহার্য অঙ্গ। যে কোনো আধুনিক রাষ্ট্রে সংবিধান সংশোধন একদম অপরিহার্য। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে সংবিধানের ভুল ত্রুটি সংশোধন করা, অনেক সময় সংবিধানে এমন অনেক বিষয় থাকে যেগুলো পরবর্তীকালে মনে হয় যেন এটা যুগোপযোগী নয়, এটা আজকের দিনে আর এটা চলছে না, বা আজকের দিনে এটা বাস্তবায়নযোগ্য নয়, এর ফিজিবিলিটি দেখতে হয়। তাই পরবর্তীত পরিস্থিতিতে সংবিধানকে সংশোধন করা হয়। তাহলে সংবিধান সংশোধনের প্রকারভেদগুলো কি কি? আমরা কি কি পদ্ধতিতে সংবিধান সংশোধন করতে পারি? মূলত দুটি প্রধান ভাগ আছে। একটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে সংবিধান সংশোধন, যাকে আমরা বলি সুপরিবর্তনীয়তা বা সুপরিবর্তনীয় সংবিধান, যেখানে একটি সাধারণ আইন পাসের পদ্ধতিতেই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করা যায়। অর্থাৎ পার্লামেন্টে আমাদের যে দুটি কক্ষ আছে, উচ্চ কক্ষ রাজ্যসভা এবং নিম্ন কক্ষ লোকসভা, এই যে রাজ্যসভা এবং লোকসভা, এই উভয় কক্ষতেই সংবিধান সংশোধনের বিষয়টি যদি পাস হয়, মানে সংবিধান সংশোধনী বিল যদি পাস হয় এবং তারপরে সেটি যদি যখন রাষ্ট্রপতির কাছে যায় সই করার জন্য, তখন কিন্তু সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়, মানে মোর দ্যান 50% মেজরিটি পেলেই সেই বিলটি পাস হয়। যে কক্ষ থেকে পাস হয় তারপরে সেটি তার পরের কক্ষতে যায়, এবং সেই কক্ষতেও যখন পাস হয় তারপরে সেটি রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য যায়, এবং রাষ্ট্রপতি যখন তাতে সই করেন তখন কিন্তু সংবিধান সংশোধন কার্যকর হয়। সুতরাং সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, সাধারণ আইন পাসের পদ্ধতিতে যখন সংবিধান সংশোধন হয় তখন তাকে আমরা বলছি সুপরিবর্তনীয় সংবিধান। সংবিধানের যে অংশগুলোকে এই পদ্ধতিতে সংশোধন করা হয় সেগুলোকে আমরা বলি সুপরিবর্তনীয় দিক। এখানে বলে রাখা দরকার, রাষ্ট্রপতি কিন্তু অন্যান্য কোনো বিলের ক্ষেত্রে, মানে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত অন্য কোনো বিলের ক্ষেত্রে মূলক ভেটো বা অনাস্থা জ্ঞাপন করলেও সংবিধান সংশোধনী বিলে কিন্তু তিনি ভেটো দিতে পারেন না, সেই বিলে কিন্তু তিনি সই করতে বাধ্য থাকেন। আরেক পদ্ধতিতে সংবিধান সংশোধন হয়, এই পদ্ধতিটি একটু হচ্ছে জটিল। অধিকাংশ ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, চীনের কথা বলতে পারি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বা ফ্রান্সের কথা বলতে পারি, এই সমস্ত রাষ্ট্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে একটি জটিল প্রক্রিয়া বা একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা হয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে। এমনকি ভারতীয় সংবিধানেরও কিছু অংশ রয়েছে যেখানে একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা হয়, জটিল প্রক্রিয়া অবলম্বন করা হয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে। এবং যে পদ্ধতিতে এই সংবিধান সংশোধন হয় সেটা হচ্ছে একটা টিডিয়াস একটা প্রসেস। এটাকে কিন্তু আমরা বলি দুষ্পরিবর্তনীয়তার দিক বা দুষ্পরিবর্তনীয় সংবিধান। যে সকল দেশের সংবিধানকে খুব একটা বিশেষ জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সংশোধনের জন্য, সেই দেশের সংবিধানকে আমরা বলি দুষ্পরিবর্তনীয় সংবিধান। ভারতের সংবিধানের দিকে যদি আমরা তাকাই এবার, ভারতের সংবিধানে কিন্তু এক অদ্ভুত একটা ইউনিক বৈশিষ্ট্য বা একটা অদ্ভুত একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সেটা কি না, ভারতের সংবিধানের কিছু অংশ এরকম রয়েছে যেগুলো সুপরিবর্তনীয়,
মানে সাধারণ আইন পাসের পদ্ধতিতেই সংবিধান সংশোধন করা যায়। আবার কিছু দিক রয়েছে এরকম যেগুলো কিন্তু সুপরিবর্তনীয় নয়, যেগুলো পাস করার জন্য জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়, একটা দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। আবার এমন কিছু অংশ রয়েছে যেগুলো সুপরিবর্তনীয় নয়, আবার সম্পূর্ণভাবে যে জটিল প্রক্রিয়ার কথা বলছি আমি সেটাও নয়, যে কারণে ভারতের সংবিধানের কিছু অংশ এরকম রয়েছে যাকে আমরা আধা সুপরিবর্তনীয় আধা দুষ্পরিবর্তনীয় এরকম একটা মিক্সড বলি, যেটা কিন্তু একটা ইউনিক ফিচার ইন ইটসেলফ। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এখন দেখব যে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিগুলো কি কি, কোন কোন ক্ষেত্রে ভারতের সংবিধান সুপরিবর্তনীয়, কোন কোন ক্ষেত্রে ভারতের সংবিধান দুষ্পরিবর্তনীয়, এবং সেই বিষয়গুলো কি কি যেখানে ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় উভয়ের একটা সংমিশ্রণ ঘটেছে, মানে খুব বেশি সুপরিবর্তনীয় নয়, খুব বেশি দুষ্পরিবর্তনীয় নয়। এই তিনটি বিষয় আমরা দেখি। সুপরিবর্তনীয় বলতে আমি প্রথমেই যেটা বললাম যে সংবিধানের এমন কতগুলি ধারা রয়েছে যেগুলি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সমর্থনে, অর্থাৎ সাধারণ বিল পাসের পদ্ধতিতেই পার্লামেন্ট কর্তৃক সংশোধিত হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে 2/3 যে সংখ্যাগরিষ্ঠতা বা রাজ্যগুলোর যে অনুমোদন ইত্যাদি প্রয়োজন হয় না। পার্লামেন্টের লোকসভায় যদি বিলটি উত্থাপিত হয়, তারপরে সেটি মেজরিটি পেলে রাজ্যসভায় যায়, রাজ্যসভায় আবার 50% মেজরিটি, মোর দ্যান 50% মানে সংখ্যাগরিষ্ঠতার মেজরিটি পেলে সেটা উভয় পক্ষে পাস হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়। তারপরে সেই বিলটি ভারতের আইনসভার অন্যতম অপরিহার্য অঙ্গ রাষ্ট্রপতির কাছে যায় সই করার জন্য, এবং তারপরে রাষ্ট্রপতি তাতে সই করলে, স্বাক্ষর দিলে সেই বিলটি, সেই সংশোধনীটি পাস হয়ে যায়। আজ পর্যন্ত 100টিরও বেশি সংবিধান সংশোধনী হয়ে গেছে এই পদ্ধতিতে। স্বাধীন ভারতের 1950 সালে 26শে জানুয়ারি যে সংবিধান কার্যকর হয়েছে, তারপর থেকে আজ পর্যন্ত যদি আমরা দেখি এই 75-76 বছরের ইতিহাসে, মানে সংবিধানের 75 বছরের ইতিহাসে, তাহলে দেখব সংবিধান কিন্তু মোর দ্যান 100 টাইমস হচ্ছে সংশোধন হয়ে গেছে। আমি আসবো সেই সমস্ত জায়গাতে, পরে আসবো। তাই এটা হচ্ছে সংবিধানের সুপরিবর্তনীয় দিক। কি কি বিষয় এখানে সংশোধন করা যায় এই পদ্ধতিতে? যেমন কোন রাজ্যের নাম পরিবর্তন, কোন রাজ্যের সীমানা পরিবর্তন, নতুন রাজ্য গঠন ইত্যাদি ইত্যাদি বিষয়, যেগুলো খুব সহজেই সংশোধন করা যায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে। যেমন কোন রাজ্যে বিধান পরিষদ, মানে রাজ্যের যে আইনসভা তার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা। এই যে বিধান পরিষদ উচ্চকক্ষ, এই উচ্চকক্ষ সৃষ্টি করা অথবা বিলোপ সাধন করা, এটাও কিন্তু সংবিধানের সুপরিবর্তনীয় দিক। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বিল পাস হলেই সংশোধন করা যায়। যেমন পশ্চিমবঙ্গে স্বাধীন ভারতে প্রথম থেকে বিধান পরিষদ ছিল। পশ্চিমবঙ্গের যে লেজিসলেচার এটা ছিল বাইক্যামেরাল, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল বিধানসভা। উচ্চকক্ষ ছিল বিধান পরিষদ এবং নিম্নকক্ষ ছিল বিধানসভা। 1969 সালে পশ্চিমবঙ্গের এই বিধান পরিষদের বিলোপ সাধন করা হয়েছে। এখন শুধুমাত্র এক কক্ষ বিশিষ্ট আইনসভা, সেটা হচ্ছে এই শুধু বিধান পরিষদ। গোটা দেশে এখন ওই খুব কম রাজ্যেই 5টি মতো রাজ্য রয়েছে যেখানে কিন্তু বিধানসভা এবং বিধান পরিষদ দুটি রয়েছে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যাই হোক, সংবিধানের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারটা কি, দ্বিতীয় যে পদ্ধতিটা, এমন কিছু জায়গা রয়েছে বিশেষ করে সংবিধানের 3য় অংশ এবং 4র্থ অংশ, মানে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলি যেখানে উল্লিখিত রয়েছে সংবিধানের 12 নম্বর ধারা থেকে 32 নম্বর ধারায়, যে নাগরিকদের যে 6 ধরনের মৌলিক অধিকার রয়েছে সেই অংশটি, এবং যে নির্দেশমূলক নীতি রয়েছে যেটা হচ্ছে 4র্থ অংশ সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায়। এই সংবিধানের 3য় অংশ এবং 4র্থ অংশ, এই সমস্ত জায়গায় কিন্তু ওই আধা সুপরিবর্তনীয়তা আধা দুষ্পরিবর্তনীয়তা দেখা যায়। বিষয়টি কিরকম না, সংবিধানের এই অংশে মানে একই রকম ভাবে উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। সংবিধান সংশোধনী বিল লোকসভায় বা রাজ্যসভায় উত্থাপিত হয়, তারপরে লোকসভায় উত্থাপিত হলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে সেটা রাজ্যসভায় প্রেরণ করা হয়। রাজ্যসভাতেও আবার সেটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পায়, মানে মোর দ্যান 50% যদি হয়, তাহলে কিন্তু সেই বিলটি যায় রাষ্ট্রপতির কাছে। এটা হলো সুপরিবর্তনীয় দিক। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে উভয় পক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সাথে সাথে আরেকটি বিষয় দেখা হয়। সেটি কি, সেটা হচ্ছে যে উভয় পক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সাথে সাথে উপস্থিত এবং ভোটদানকারী সদস্য যারা, সবাই কিন্তু লোকসভায় বা রাজ্যসভায় কিন্তু ভোটদানকারী সদস্য নয়, সকলের সমান ভোটাধিকার নেই। যেমন রাজ্যসভায় কিছু জ্ঞানীগুণী ব্যক্তিদের সমাবেশ রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এই লোকসভায় এবং রাজ্যসভায় যারা হচ্ছে উপস্থিত এবং ভোটদানকারী সদস্য, মানে নির্বাচিত প্রতিনিধি যারা, তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার। তার মানে 3/2 আমরা বলতে পারি 67%, মানে 2/3 মেজরিটি যেটাকে বলা হয়। তার মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় শুধুমাত্র 50%
বা তার বেশি সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল, কিন্তু এখানে হচ্ছে 2/3 মেজরিটি বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা। উভয় পক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতায় যদি বিলটি পাস হয়, শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে হবে না, তাহলে ধরে নেওয়া হয় তখন সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো যায় এবং তারপরে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করলে সেই বিলটি পাস হয়, সংবিধান সংশোধনী বিলটি পাস হয়। তাই এটাকে বলা হয় আধা সুপরিবর্তনীয় আধা দুষ্পরিবর্তনীয়। কেন আধা বলা হচ্ছে? তার কারণ হচ্ছে এর থেকেও আরেকটি জটিল প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন রাষ্ট্রপতির নির্বাচন বা হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বন্টন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ক্ষমতা সংক্রান্ত কোনো বিষয় ইত্যাদি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এরকম কিছু বিষয় রয়েছে। এগুলো ক্ষেত্রে আরেকটু জটিল প্রক্রিয়া বা আরেকটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বা লং প্রসেস ব্যবহার করা হয়, যেটা হচ্ছে সংবিধানকে দুষ্পরিবর্তনীয়, সংবিধানের যেগুলোকে দুষ্পরিবর্তনীয় দিক বলা হয়। যেমন হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হলো দুটো পক্ষে, তার সাথে সাথে 2/3 মেজরিটি বা 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে কিনা সেটাও দেখা হয়, যেটা আমি বললাম দ্বিতীয় পদ্ধতিতে। কিন্তু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মানে মোর দ্যান 50% সংখ্যাগরিষ্ঠতা পাওয়া হলো একটি কক্ষে। তারপরে দেখা হলো উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেছে কিনা বিলটি সপক্ষে। তাহলে যখন সাধারণ সংখ্যাগরিষ্ঠতা সাথে সাথে 2/3 মেজরিটি উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের, এইগুলো পাওয়ার পর একটি কক্ষ থেকে, মানে সেটা লোকসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে, একটি কক্ষ থেকে আরেকটি কক্ষে যদি যায়, মানে লোকসভা থেকে রাজ্যসভা অথবা রাজ্যসভা থেকে লোকসভায়, দুটো কক্ষেই পাস হওয়ার পর সেই বিলটি বিভিন্ন রাজ্যের যে অঙ্গরাজ্যগুলি যেগুলি রয়েছে ভারতে, এই অঙ্গরাজ্যগুলির অন্তত 50%, মানে মোট যতগুলি অঙ্গরাজ্য রয়েছে তার অন্তত 50% রাজ্যের আইনসভা, তার মানে যদি 28টা রাজ্য হয় তাহলে 14টা রাজ্যের আইনসভায়, মানে বিধানসভায় সেই বিলটি পাস হতে হয়, অনুমোদিত হতে হয়, তবে গিয়ে সেই বিলটি রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয় স্বাক্ষরের জন্য। এটা হচ্ছে সব থেকে জটিল প্রক্রিয়া, যে কারণে এই জায়গায় সংবিধানকে কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। তাহলে আমি এই জায়গাটা খুব যদি সামারি করি, তাহলে কি হচ্ছে যে উভয় পক্ষেই সংখ্যাগরিষ্ঠতা মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্লাস উভয় পক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা, এবং তার সাথে সাথে ভারতের প্রতিটি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত 50% অঙ্গরাজ্যে যদি বিলটি অনুমোদিত হয়, পাস হয় সংবিধান সংশোধনী বিলটি, তখন সেটি রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হয় ফাইনাল সিগনেচারের জন্য। পর আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আলোকপাত করব, সেটা হচ্ছে মৌলিক অধিকার এবং সংবিধান সংশোধন এবং তৎসংক্রান্ত যে বিতর্ক। ভারতীয় যে সাংবিধানিক গণতন্ত্র, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিতর্ক ভারতের সাংবিধানিক গণতন্ত্রে লক্ষ্য করা যায়, সেই বিষয়টি আমরা দেখব এই সংবিধান সংশোধনী সংক্রান্ত বিষয়। যেমন সংবিধানের 3য় অংশে কি রয়েছে? মৌলিক অধিকার। আমরা কি বলি? আমরা বলি মৌলিক। মৌলিক মানে হচ্ছে ইনসেপারেবল বা ইনএলিয়েনেবল রাইটস অফ অ্যান ইন্ডিভিজুয়াল, মানে একজন ব্যক্তিকে যে রাইট গুলো থেকে বিচ্ছিন্ন করা যায় না, মানে মৌলিক, একদম তার ইনসেপারেবল বা বলা যেতে পারে নন এলিয়েনেবল, মানে আলাদা করা যায় না, এইরকম অধিকারগুলোকে আমরা বলছি মৌলিক অধিকার। বলাই বাহুল্য, যখনই আমি বলছি মৌলিক, তখন তাকে তার মানে সংশোধন করার প্রশ্ন আসে না। এই নিয়ে প্রথম থেকে তারপর একটা বিষয় কিন্তু বিতর্ক দেখা দিয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে। পার্লামেন্টের সার্বভৌমত্ব, পার্লামেন্ট সার্বভৌম কিনা, কারণ পার্লামেন্ট যেহেতু সার্বভৌম, তাই পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ, মৌলিক অধিকার সহ যে কোনো অংশ সংশোধন করতে পারে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে মৌলিক অধিকারও মৌলিক, তাহলে তাকে যদি সংশোধনী করা হয় তাহলে তার আর মৌলিকত্ব কোথায় রইল? তাহলে তার সেটাকে আর ফান্ডামেন্টাল বলা যায় না। এই নিয়ে বিতর্ক। যেমন সংবিধানের 13-1 ধারায় কি বলা হয়েছে? বলা হয়েছে যে মৌলিক অধিকারগুলি রয়েছে এখানে, এখানে মৌলিক অধিকার কোনো রকম ভাবে সাধারণ আইন মানে প্রচলিত আইন এগুলো আর কি, এগুলোকে সাধারণ ভাবে যখন তখন ইচ্ছা সংশোধন করা যায় না। সংবিধানের 13-2 ধারায় বলা হয়েছে মৌলিক অধিকারগুলিকে ক্ষুণ্ণ করে কোনো আইন প্রণয়ন করা যাবে না, আর যদি কোনো আইন প্রণীত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তা কার্যকর হবে না, সেটা অকার্যকর হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম, যেমন এই যে শঙ্করী প্রসাদ বনাম ভারত ইউনিয়ন মামলা, এই মামলায় কি দেখা যাচ্ছে? একদম যেটা 1950-51 সালের বিখ্যাত মামলা, সেখানে বলা হয়েছে যে পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পার্লামেন্ট যেহেতু সার্বভৌম, তাই মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশকে সংশোধন করার অধিকার পার্লামেন্টের রয়েছে, কারণ পার্লামেন্ট হচ্ছে সভরেন, চূড়ান্ত ক্ষমতাশালী। আবার 1965 সালে যে সজ্জন সিং মামলা, সজ্জন সিং বনাম রাজস্থান রাজ্য মামলা, এই মামলাতেও সুপ্রিম কোর্ট একই রায় দেয় যে পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম, তাই মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশকে সংশোধন করার অধিকার পার্লামেন্টের রয়েছে। আবার ঠিক তার 2 বছর পরেই 1967 সালে 1967 গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা, এই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দেয়
তা কিন্তু বলে যে পূর্বে যা হয়েছে হয়েছে, কিন্তু সংবিধান কর্তৃক গ্যারান্টি প্রদত্ত মৌলিক অধিকারগুলি, মানে নাগরিকদের মৌলিক অধিকারগুলো হচ্ছে সংবিধান কর্তৃক গ্যারান্টি প্রদত্ত, সুতরাং এটা মৌলিক, এটা ফান্ডামেন্টাল। এই মৌলিক অধিকারকে, মানে সংবিধান কর্তৃক গ্যারান্টি প্রদত্ত মৌলিক অধিকারগুলিকে সংশোধন করার কোনো অধিকার পার্লামেন্টের নেই। আগে যা হয়েছে হয়েছে, কিন্তু পার্লামেন্ট নাগরিকদের মৌলিক অধিকারগুলোকে সংশোধন করতে পারবে না। কেন না? এগুলি হচ্ছে সংবিধান কর্তৃক গ্যারান্টি প্রদত্ত, এগুলো হচ্ছে মৌলিক। 1967 সালে হলো, তৎকালীন পরবর্তীকালে যখন ইন্দিরা গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী হলেন, তখন এই বিতর্ক আরো চূড়ান্ত একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়। সংবিধানের 1971 সালে বিখ্যাত এবং কুখ্যাত দুই বলা যায় দুটি সংবিধান সংশোধনী নিয়ে আসা হয়, একটা হচ্ছে 24তম, একটা হচ্ছে 25তম, যা মূলত ওই গোলকনাথ মামলার রায়কে অতিক্রম করার জন্য করা হয়েছিল বলে যারা ভারতের সংবিধান বিশেষজ্ঞ তাদের এটাই দাবি। 24তম সংবিধান সংশোধনী আইনে কি বলা হয়? বলা হয় এই যে 308 ধারা যেটা রয়েছে সংবিধান সংশোধন সংক্রান্ত, সেখানে দুটি উপধারা যুক্ত করা হয়, 368(1) এবং 368(2). এখানে কি বলা হয়? বলা হয় সংবিধান নির্দিষ্ট ক্ষমতা বলে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে, এমনকি সেটা 13 নম্বর ধারায় যে কথা বলা হয়েছে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে, তাকেও অতিক্রম করতে পারে। সুতরাং পার্লামেন্ট হচ্ছে সভরেন, পার্লামেন্ট কিন্তু সংবিধান সংশোধন করতে পারে মৌলিক অধিকার সহ যে কোনো অংশকে। 24 নম্বর সংবিধান সংশোধনীতে এটা হলো। আবার 25তম সংবিধান সংশোধনীতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এমন যদি কোনো সংবিধান সংশোধনী হয়, যে সংবিধান সংশোধনীটা ওই যে নির্দেশমূলক নীতি আছে না চতুর্থ অংশে, 39 নং ধারার খ এবং গ, মানে 39 নম্বর ধারার 2 এবং 3 উপধারা, এইগুলোকে যদি কার্যকর করতে চায় রাষ্ট্র, এগুলিকে কার্যকর করার জন্য যদি কোনো আইন প্রণয়ন করে, তাহলে তা যদি সংবিধানের 14 নং ধারা, 19 নং ধারা বা 31 নং ধারায় বর্ণিত যে মৌলিক অধিকারগুলি রয়েছে, এই মৌলিক অধিকারগুলির বিরোধী হয়, তবুও তা কিন্তু কার্যকর হবে এবং এ বিষয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই বিষয়ে ইচ্ছা করলে সুপ্রিম কোর্টে চলে যাওয়া যাবে না। আমি এই জায়গাটা আরেকবার রিপিট করছি, খুব ইন্টারেস্টিং। বলা হচ্ছে 39-এর খ এবং গ, এই দুটি উপধারাতে, বা 39-এর 2 এবং 3, এইতে যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে এগুলিকে কার্যকর করার জন্য যদি কোনো আইন প্রণীত হয়, আমরা সবাই জানি নির্দেশমূলক নীতিকে ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করা যায় না, তার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন করতে হয়। যদি আইন প্রণয়ন করা হয় এই নির্দেশমূলক নীতিকে কার্যকর করার জন্য 39B and C, ইন দ্যাট কেস সেটা যদি 14 নং ধারার সাম্যের অধিকার, বা 19 নম্বর ধারায় যে স্বাধীনতার অধিকার রয়েছে, বা 31 নং ধারায় যে অধিকার রয়েছে সম্পত্তির অধিকার, তৎকালীন 1971 সালের কথা বলছি, আর যদি বিরোধীও হয় তবুও তা বাতিল করা যাবে না। ইভেন এটা নিয়ে আদালতেও যাওয়া যাবে না, আদালতেও প্রশ্ন তোলা যাবে না। 24 এবং 25 নং সংবিধান সংশোধনী আইনে এটা করা হয় 1971 সালে। এরপর আরেকটি যেটা ল্যান্ডমার্ক জাজমেন্ট 1973 সালে, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলা। এই বিখ্যাত মামলা, এই মামলাতে এই যে বিতর্কটা একদম, শঙ্করী প্রসাদ মামলা 1951, 1965 সালে সজ্জন সিং মামলা, 1967 সালে গোলকনাথ মামলা, 1971 সালে 24তম এবং 25তম সংবিধান সংশোধনী আইন, এই যে বিতর্কটা দীর্ঘদিন ধরে হয়ে আসছিল, সেখানে বলা যেতে পারে যে এখানে একটা ফুল স্টপ লাগিয়ে দেওয়া হলো এবং এই বিতর্ককে শেষ করা হলো 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট যে বিখ্যাত রায় দেয়। এবং এই মামলাটি কিন্তু ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা হয়। কেন না? এই মামলা থেকেই সংবিধানের যে মৌল কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন সেটা বেরিয়ে আসে। এটা সাংবিধানিক বেঞ্চ বা কনস্টিটিউশনাল বেঞ্চ ছিল। এখানে মোট 13 জন বিচারক ছিলেন, তার মধ্যে 6 জন বিচারক এইভাবে রায় দেন যে হ্যাঁ, মৌলিক অধিকার হচ্ছে মৌলিক, তাই পার্লামেন্ট সে বিষয়ে কোনো সংশোধন করতে পারবে না, কোনোভাবে কোনো মৌলিক অধিকারকে পরিবর্তন বা পরিবর্ধন বা সংযোজন করতে পারবে না, কেননা এগুলো হচ্ছে মৌলিক। আবার অন্যদিকে 6 জন বিচারক এরকম রায় দেন যে না, পার্লামেন্ট সার্বভৌম, তাই পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ, ইভেন সেটা যদি ফান্ডামেন্টাল রাইট হয়, সেই অংশটাকেও নিয়ে যে কোনো অংশকে সংশোধন করতে পারে। সুতরাং দুটো ক্যাম্পে বলা যেতে পারে বিভক্ত হয়ে গেলেন। শেষ পড়ে রইলেন বিচারপতি খান্না। এই যে বিচারপতি খান্না, তার যে রায়, সেটা ছিল বিখ্যাত রায়। তিনি না এদিকে পুরোপুরি গেলেন, না এদিকে পুরোপুরি গেলেন, তিনি একদম একটি নিউট্রাল রায় দিলেন। তিনি বললেন যে হ্যাঁ, পার্লামেন্ট ইজ সভরেন, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আবার মৌলিক অধিকারগুলো ফান্ডামেন্টাল, সেটাও মনে রাখতে হবে। পার্লামেন্ট বিং সভরেন, পার্লামেন্ট কিন্তু সার্বভৌম হিসেবে সংবিধানের যে কোনো অংশকে সংশোধন করতে পারে, ইনক্লুডিং দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দি সিটিজেন্স, যে কোনো অংশকে, মৌলিক অধিকার সহ। কিন্তু মাথায় রাখতে হবে সংবিধানের যে মৌল কাঠামো বা বেসিক স্ট্রাকচার, সেটা যেন অক্ষুণ্ণ থাকে। সংবিধানের মৌল কাঠামোকে চেঞ্জ করে দেওয়া যাবে না। যেমন মৌল কাঠামোর মধ্যে কি কি বিষয় বেরিয়ে এলো, আমি সেগুলো আলোচনা করব। যেমন ভারত হচ্ছে একটি গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ, যেমন ভারত হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে ধর্মনিরপেক্ষতার আদর্শ রয়েছে। আমি ওভারনাইট এটাকে সংশোধন করতে পারবো না, কেননা এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, মৌল কাঠামো।
এরকম প্রচুর বিষয় রয়েছে যেগুলো হচ্ছে মৌল কাঠামো ডক্ট্রিনে আসছে, আমি পরে আসছি, সেটাও আমি আলোচনা করব। 1976 সালে ঠিক তার 3 বছর পরে 42তম সংবিধান সংশোধনী আইন নিয়ে আসা হলো। তখন মনে রাখতে হবে জরুরি অবস্থা চলছে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, ওই যে আভ্যন্তরীণ গোলযোগের অজুহাতে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, সেই 42তম সংবিধান সংশোধনীতে 4 নং এবং 55 নং যে দুটি ধারা ছিল এই 42তম সংবিধান সংশোধনী আইনের, সেখানে কি বলা হলো নির্দেশমূলক নীতিকে কার্যকর করার জন্য পার্লামেন্ট কোনো আইন প্রণয়ন করলে তার বৈধতা বিচার করার জন্য আদালতে যাওয়া যাবে না। আবার 55 নং ধারায় কি বলা হচ্ছে, ওই আইনের বলা হচ্ছে মৌলিক অধিকার সহ যে কোনো অংশ পার্লামেন্ট সংশোধন করতে পারবে। যদিও বলে রাখি 1980 সালে যখন মিনার্ভা মিলস যে মামলা হয়, সেই মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু 42তম সংবিধান সংশোধনী আইনের এই দুটি অংশকেই কিন্তু বাতিল করে দিয়েছে পরবর্তীকালে। এই যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের কথা বলছিলাম, 1973 সালে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলা, এখানে ভারতের সুপ্রিম কোর্ট কি বলে যে সংবিধানের যে মৌল কাঠামো তা অক্ষুণ্ণ রাখতে হবে, অক্ষুণ্ণ রেখে সংবিধানকে সংশোধন করতে পারে পার্লামেন্ট। এই মৌল কাঠামোর মধ্যে কি কি আসছে, যেমন ভারতের গণতন্ত্র এবং সংসদীয় ব্যবস্থা, আইনের অনুশাসন, সংবিধানের সার্বভৌমত্ব এবং সর্বোচ্চতা, প্রজাতান্ত্রিক চরিত্র, নির্বাচনের স্বাধীনতা বা নিরপেক্ষতা, আবার সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র, মৌলিক অধিকার সমূহ, সংবিধান বিচার বিভাগের স্বাধীনতা, মানে ভারতের সার্বভৌমত্ব, ভারতের যে এই যে নির্দেশমূলক নীতিগুলো, হ্যাঁ, মানে জনকল্যাণকর রাষ্ট্রের নীতি সমূহ, এগুলো সব হচ্ছে বেসিক স্ট্রাকচারের মধ্যে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো আজ পর্যন্ত যা হয়েছে তার কয়েকটি উল্লেখ আমি এখানে করেছি, তার কয়েকটি আমরা এখানে আলোচনা করব। যেমন সংবিধানের যে প্রথম সংশোধনী 1951 সালে হয়েছিল, সেখানে মৌলিক অধিকারগুলির ওপর কিছু সীমাবদ্ধতা, যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। জমি সংস্কার আইন, শিক্ষার অধিকার সুরক্ষা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলা হয়েছিল। সপ্তম যে সংবিধান সংশোধনী আইন 1956 সালের, এখানে রাজ্য পুনর্গঠন এবং কেন্দ্রশাসিত যে অঞ্চল, ইউনিয়ন টেরিটরি, সেগুলি সম্পর্কে সংস্থান করা হয়েছিল। আবার 1971 সালে 24তম সংবিধান সংশোধনী আইন আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি। 1971 সালে 25তম সংবিধান সংশোধনী আইন, এইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এই যে 26তম যে সংবিধান সংশোধনী 1971 সালে, সেখানে প্রিভি পার্স, যেটা হ্যাঁ দেশীয় রাজন্যবর্গের যেটা ছিল, রাজাদের যে প্রিভি পার্স ছিল, তাকে বাতিল করে দেওয়া হয়েছিল 1971 সালে 26তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। আবার এই যে 42তম সংবিধান সংশোধনী আইন, এই আইনে তো এত বেশি সংশোধন আনা হয়েছিল জরুরি অবস্থার সময় যে এটাকে অনেকে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে, কেননা এখানে সংবিধানের খোলনলচে পাল্টে দেওয়া হয়েছিল প্রায়। যদিও তার অধিকাংশই আবার 1978 সালে যখন 44তম সংবিধান সংশোধন হয়, তখন তার অধিকাংশই আবার পুনর্বহাল করা হয়, আগের অবস্থাতে ফিরে আসা হয়, এবং সেই সময় মোরারজি দেশাই প্রধানমন্ত্রী 44তম সংবিধান সংশোধনী আইন 1978 সাল। আর 42তম হয়েছিল জরুরি অবস্থার সময় যখন ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী 1976 সালে। যাই হোক, এই 42তম সংবিধান সংশোধনী আইনে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সংবিধানের প্রস্তাবনায় এই সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, তারপরে জাতীয় সংহতি, এই সমস্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার এই সময় লোকসভা, রাজ্যসভা, রাজ্যের বিধানসভা, এদের কার্যকালের মেয়াদ 5 বছরের পরিবর্তে 6 বছর করে দেওয়া হয়েছিল। অনেক ক্ষেত্রে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ক্ষমতাও খর্ব করা হয়েছিল। যদিও আমি আবার বলছি 44তম সংবিধান সংশোধনে সেগুলি আবার পুনর্বহাল করা হয়, সেটি 1978 সাল। আবার 1952 সালে, যেটা 1985 সালে হয়েছে, 1985 সালে যে 52তম যে সংবিধান সংশোধনী আইন, সেখানে দলত্যাগ বিরোধী আইন তার পরিপ্রেক্ষিত হয়েছিল, অ্যান্টি ডিফেকশন ল। এই যে জনপ্রতিনিধিরা আজকে এই দলে, কালকে ওই দলে, এইভাবে যে চেঞ্জ করছেন উইদাউট এনি এথিক্স, এটাকে আটকানোর জন্য একটা প্রচেষ্টা হয়েছিল, তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। আবার 1988 সাল, রাজীব গান্ধীর আমলেই 61তম সংবিধান সংশোধনী আইন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী আইন। কেন না, এই আইনের মাধ্যমে নাগরিকদের যে ভোট দেওয়ার যে অধিকার, সেটা 21 বছর বয়স থেকে কমিয়ে 16 বছর বয়সে নিয়ে আসা হয়েছিল। 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 61তম। আবার 1990 দশকের একদম প্রথমের দিকে যে 73তম সংবিধান সংশোধনী আইন এবং 74তম সংবিধান সংশোধনী আইন হয়, এই দুটো হচ্ছে সাইলেন্ট রেভলিউশন বলা হয়। কেননা ভারতের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এবং শহরাঞ্চলে যে মিউনিসিপ্যালিটি বা পৌর শাসন ব্যবস্থা, এইগুলির সাংবিধানিক স্বীকৃতি পায়। এগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করার কথা বলা হয়, যেটাকে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটা সাইলেন্ট রেভলিউশন বলি, একটা খুব গুরুত্বপূর্ণ একটা সংবিধান সংশোধনী আইন। আবার 2002 সালে যে 86তম 86th
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের পর্যায়ে নিয়ে আসা হয়, 21 এতে ভরে দেওয়া হয়। আবার মৌলিক কর্তব্যের মধ্যেও 51 এতে একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়, যেখানে বলা হয় যে 6 থেকে 14 বছর বয়স্ক প্রত্যেক শিশুকে ফান্ডামেন্টাল যে এডুকেশন, বেসিক যে এডুকেশন তা দেওয়া হচ্ছে প্রত্যেক মাতা পিতা বা অভিভাবকের দায়িত্ব, কর্তব্য। তো এখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা একটি সংবিধান সংশোধনী আইন। আবার 91তম সংবিধান সংশোধনী আইন 2003 সালে হয়েছে। এখানে কি বলা হয়েছে, মন্ত্রিসভার আকারটা সীমিত করা হয়েছিল। আগেতে মন্ত্রিসভার কোনো সুনির্দিষ্ট আকার ছিল না, কিন্তু বলা হলো যে মোট যতগুলি সিট রয়েছে পার্লামেন্টে 15% মধ্যে হতে হবে। কেন্দ্রীয় লোকসভা, রাজ্যের বিধানসভা 15% বেশি কিন্তু মন্ত্রিসভার আসন তৈরি করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আবার 2011 সালে যে 97তম যে সংবিধান সংশোধনী আইন, এখানে কোঅপারেটিভ সোসাইটির কথা বলা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আইন, সংবিধান সংশোধনী আইন। 2015 সালে রিসেন্টলি 99তম যে সংবিধান সংশোধনী আইন হয়েছে, সেখানে জাতীয় বিচার নিয়োগ কমিশন তৈরি করা হয়েছে, NJAC বলা হয়। হ্যাঁ, তো এইরকম মানে পরবর্তীকালে যদিও সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, কিন্তু এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী আইন। 101তম সংবিধান সংশোধনী আইন, এই যে পণ্য পরিষেবা কর, GST, খুব কমন টার্ম, একদম বাজ ওয়ার্ডে পরিণত হয়েছে। এটা 2016 সালে এই আইন পাস হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংবিধান সংশোধনী আইন। এবার এই যে জাতীয় সামাজিক শিক্ষাগত কমিশন বা অনগ্রসর শ্রেণীর যে অধিকার সুরক্ষা, 102তম সংবিধান সংশোধনী আইন 2018 সালে হয়েছে। হ্যাঁ, 2019 সালে যে এই যে EWS হয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশন, 103তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 2019 সালে এটা হয়েছে। এইরকম 2020 সালেও হয়েছে 104তম সংবিধান সংশোধনী আইন। হ্যাঁ, যেটার দ্বারা এই যে SC ST এদের জন্য যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন, সেটা আরো 10 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। একদম সংবিধানের মূল সংবিধানের 1950 সালে 26শে জানুয়ারি থেকে যেটা ছিল, সময় সময় 10 বছর করে এটা বৃদ্ধি করা হয়েছে। যেমন প্রথম 8ম সংবিধান সংশোধনী আইন, পরবর্তীকালে 23তম সংবিধান সংশোধনী আইন, এরকম হতে হতে একদম লেটেস্ট হচ্ছে 2020 সালের 104তম সংবিধান সংশোধনী আইন, যার দ্বারা একদম 2030 সালের 25শে জানুয়ারি পর্যন্ত এই SC ST দের জন্য যে সংরক্ষণের সুবিধা, সেটা বর্ধিত করা হয়েছে। তাই আমরা বলতে পারি যে সংবিধান সংশোধন হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেটা একটি দেশকে জীবন্ত রাখে, তার সংবিধানকে জীবন্ত রাখে এবং গতিশীল রাখে পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে, যাতে করে সংবিধান যুগোপযোগী হয়, তার ব্যবস্থাকে সুনিশ্চিত করে। এখানে আমি কিছু গ্রন্থের কথা উল্লেখ করেছি, যে বইগুলি দেখতে হবে এই বিষয়ে আরো বেশি গভীরে জ্ঞান লাভ করার জন্য। এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন এখানে বলে দেওয়া হয়েছে, যেমন সংবিধান সংশোধন বলতে কি বোঝায়, সংবিধান সংশোধনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি কি কি, এই যে মৌলিক অধিকারগুলি কি আদৌ মৌলিক অধিকারের মৌলিকত্ব ও সংবিধান সংশোধনে পার্লামেন্টের সার্বভৌমত্ব সংক্রান্ত যে বিতর্ক, তা আলোচনা করো। ওই যে মামলা ধরে ধরে যেটা আমি আলোচনা করলাম, এই বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে হবে। সংবিধানের মৌল কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, এটাও ভালো করে দেখতে হবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ধন্যবাদ।